आज पक्षवर्धनी महाद्वादशी तिथि पौष कृष्ण पक्ष द्वादशी तिथि। आज आमार बक्षेर मध्य शंख चक्र गदा पद्म टैटू करतेছি। देखते पाচ্ছেন प्रथमे कलम दिए लेखा हलो, तारपरे तार उपरे सुई दिए एसिड दिए काली दिए मेशिन दिए टैटू करा शुरू হয়েছে। एक एकटा करे करतेছি। এবার শঙ্খ চক্র গদা পদ্ম टैटू करा হচ্ছে। দেখবেন একটা মেশিনের মধ্যে 7খানা সুই দেওয়া হয়, 7টা সুই দিয়ে তারপরে ট্যাটু কাজ আরম্ভ হয়। প্রথমে কলম দিয়ে আর্ট করে নেওয়া হয়, তারপরে তার উপরে উপরে সেই সুইগুলা চালানো হয়, আবার ধুয়ে ফেলা হয়, আবার চালানো হয়, এইভাবে করা হয়। তারপরে একবারে গাঢ় করে ডিপ করে ভিতরে দেওয়া হয়। প্রথমে উপরে হালকা হালকা দেওয়া হয়, তারপরে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ভিতরে গাঢ় করে দেওয়া হয়। এই দেখেন মেশিনের দ্বারা তৈরি করানো হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম ট্যাটু অঙ্কন করা হচ্ছে। বক্ষের মধ্যে ভগবানের সেই সমস্ত আয়ুধ দেহে ধারণ করার বিধানের কথা হরিভক্তি বিলাসে দেওয়া আছে। তপ্ত মুদ্রার মহিমার কথা যেখানে লেখা আছে, তপ্ত মুদ্রার মহিমা সম্পর্কে যেখানে আলোচনা করা আছে সেইখানে দেওয়া আছে। তাই আমরা ভগবানের সেই সমস্ত আয়ুধ আজ দেহের মধ্যে ধারণ করিতেছি। এই স্থানটির নাম হয়েছে চাপাই নবাবগঞ্জ বারোঘরিয়া নতুন বাজার রাধা গোবিন্দ মন্দির সংলগ্নে শিকন হালদার বা শিকন সরকারের বাসভবনে। তিনি সেখান থেকেই এগুলি করে থাকেন। তিনি ট্যাটুর একজন ভালো মাস্টার, খুব ভালো ট্যাটু অঙ্কন করে দিতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমার সঙ্গে দাদুর সঙ্গে তিলক এবং নিতাই গৌর আর বক্ষে রাধালিকা এসবই ওনার হাতি হয়েছে। এছাড়া আরও অনেক ভক্তবৃন্দগণ আসেন, তারাও এইভাবে ট্যাটু করে যান। তাই আমিও সেইভাবে ট্যাটু করেছি। জয় হোক। বাংলাদেশের রাজশাহী জেলা, বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত হলো চাপাই নবাবগঞ্জ, রাজশাহী বিভাগ, বাংলাদেশের রাজশাহী বিভাগ চাপাই নবাবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ থানার অন্তর্ভুক্ত বারোঘরিয়া নতুন বাজার রাধা গোবিন্দ মন্দির শিকন হালদার বা শিকন সরকারের বাসভবনে। ওনার কাছে অনেক মেশিনপত্র আছে এইভাবে ট্যাটু করার, তাই সেখানে করা হয়, আমিও করতেছি। এবার আমার পদ্মচিহ্ন অঙ্কন করা হচ্ছে। ওইদিকে আমার গদা আর চক্র হয়েছে, আর এইদিকে শঙ্খ আর পদ্ম হবে। এই পদ্মটাকে প্রথমে নিচে করে দিচ্ছি, তারপর শঙ্খটাকে উপরে করা হবে। আর নিচের অংশটা একটু নরম, এখানে ব্যথাটা একটু বেশি লাগে, তাই আগে করিয়ে নিচ্ছি। উপর দিকটা একটু শক্ত থাকে, ওখানে ব্যথা কম লাগে। এর উপরেরটা করে করানো হবে। এই চলছে আমাদের ট্যাটু কাজ। দেখতে পাচ্ছেন তেমন একটা ব্যথা অনুভব হয় না, হালকা একটু ব্যথা অনুভব হয়। তবে স্থান অনুসারে আমাদের দেহের সব জায়গা তো সমান নয়, স্থান অনুসারে ব্যথাটা সেইভাবে লাগে। কোথাও ব্যথা কম এবং কোথাও ব্যথা বেশি অনুভব হয়ে থাকে। যাই হোক, একটু সহ্য ধৈর্য করে যদি ধারণ করা যায় তাহলে সারা জীবন
এটা থেকে যাবে। এই যে কালি, এটা লাইফ টাইম, এটা কখনো সহজে উঠে না। দেখতে পাচ্ছি 1996 সালে আমি হাতের মধ্যে লিখেছিলাম আমার নাম, ঠিকানা, অ্যাড্রেস, এখন পর্যন্ত আছে। তাহলে চিন্তা করেন, প্রায় 29 বছর হয়ে গেল, যেভাবে লেখা আছে সেইভাবেই আছে। তার মানে এটি একটু সহজে যায় না। এই দেখেন, নিচে গদা চিহ্ন দেওয়া হয়ে গেছে, উপরে এখন সুদর্শন চক্রের চিহ্ন দেওয়া হচ্ছে। তো এইভাবে শঙ্খ, চক্র, গদা, পদ্ম দেহের মধ্যে ধারণ করিতেছি। আপনাদেরকে সেই ভিডিও করে দেখানো হচ্ছে। আপনারা ইচ্ছা করলে ধারণ করতে পারবেন। পিপিলিকা যেভাবে কামড় দেয় সেইভাবেই মনে করেন হালকা হালকা লাগে। বা আমরা যখন ইঞ্জেকশন দিই বা কোনো স্যালাইন আমাদের দেওয়া হয়, বোতল চড়ানো হয় স্যালাইনের বোতল, তখন যে ব্যথাটা অনুভব হয় সেইভাবেই ব্যথাটা অনুভব হয়ে থাকে। ভয়ের কোনো কারণ নেই বা এতে কোনো ইনফেকশন হয় না। কারণ আমি তো 29 বছর আগে দিয়েছিলাম, সেটার থেকে কোনো ইনফেকশন তো আমি অনুভব করতে পারি নাই। আর তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে এইগুলি হয়েছে। এটা নিয়ে হলো আমার 4বার। প্রথমবারে আমি হাতের মধ্যে ওম আর আমার নাম, ঠিকানা আর হরে কৃষ্ণ মহামন্ত্র লিখেছিলাম। দ্বিতীয়বারে কপাল আর কণ্ঠ বাদে অন্যান্য জায়গায় তিলক করিয়েছিলাম। তৃতীয়বারে এসে কপাল, কণ্ঠ তিলক করালাম আর বক্ষে রাধা লিখালাম। আর এখন হলো 4বার। এই 4বারে এইবার শঙ্খ, চক্র, গদা, পদ্ম অঙ্কন করা হচ্ছে। এবার রয়ে গেল রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ। এবার রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণের আরেকটা ট্যাটু অঙ্কন করাবো দেহের মধ্যে, বক্ষের মধ্যে। যাই হোক, মনোবাসনা তো আছে, দেখি রাধারানী কবে পূর্ণ করেন। শ্রী গোবিন্দর ইচ্ছা যদি হয় তবে পূর্ণ হয়ে যাবে। ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছুই নেই। যেমন কোনো কষ্ট হয় না, একটু অল্প স্বল্প কষ্ট হয়, সহ্য করার মতনই হয়। তাই তো সবাই সহ্য করে কাজ করে যান। আমিও সহ্য করেছি, আপনারাও সহ্য করলে করতে পারবেন। আমার সঙ্গে অনেকেই করেছেন, অনেকেই এসেছিলেন। আবার ওনার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের বাড়িতে গিয়েও করে দিয়ে আসেন। অনেকবারই উনি গিয়েছেন দিনাজপুর, ফুলবাড়ি বা অন্যান্য স্থানে গিয়ে সেখানেও ট্যাটু করে দিয়ে এসেছেন। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তার ব্যবস্থা করাইতে পারবো। এনার ফোন নাম্বারটা দিয়ে দিব, তবে আপনিও এইভাবে ট্যাটু করতে পারবেন। দাদুর সঙ্গে তিলক রচনা করতে পারবেন, বক্ষের মধ্যে রাধা লিখাতে পারেন, হাতের মধ্যে নিতাই গৌর বা রাধা গোবিন্দের ছবি বা শঙ্খ, চক্র, গদা, পদ্ম অঙ্কন করতে পারবেন। এই যে মেশিনটা দেখছেন, ওর ভিতরে 7খানা সুই আছে। এই 7টা সুই একসঙ্গে চলবে। উপরের চামড়াটা কাটবে আর কেটে কেটে সেই অ্যাসিডগুলা ভিতরে প্রবেশ হবে, চামড়াটা পুড়ে যাবে, দাগ বসে যাবে। তবে ট্যাটু করার পর 7 দিন পর্যন্ত কোনো টক জাতীয় দ্রব্য বেশি খেতে নাই। সেখানে সাবান, শ্যাম্পু লাগাতে নাই। সবসময় ভেসেলিন লাগিয়ে রাখতে হবে। উপর থেকে একটা করে চামড়া পর্দা উঠে পড়ে যাবে, তখন গিয়ে নিচেরটা ঠিক হবে। তারপরে আপনি অথবা সরিষার তেল ব্যবহার করা যায়, তবে ভেসেলিনটি ভালো। ভেসেলিন ব্যবহার করলে হয়।
প্রথমে একটু ফুলে উঠবে, প্রচণ্ড ব্যথা হবে, একটু জ্বর জ্বর আসতে পারে, একটু জ্বর জ্বর ভাব হবে, তারপরে ঠিক হয়ে যাবে। তো গতকালকে আমাদের পক্ষবর্ধনী মহাদ্বাদশী ছিল বলে আমরা কোনো ঔষধ খাই নাই, না হলে ব্যথার ঔষধ খাওয়া যায়। ব্যথার ঔষধ খেলে আর ব্যথাটা অনুভব হয় না, বা সেখানে সরিষার তেল লাগালেও বা বেসলিন লাগালেও আর অসুবিধা হয় না। কিন্তু ব্রতের কারণে কালকে ব্যবহার করা গেল না, আজকে আমরা ব্যবহার করব। তো কালকে এই কাজ আমাদের কমপ্লিট হয়েছে, তাই আজকে তাহা ভিডিওটা আপনাদের কাছে ছাড়তেছি। গতকালকেই আপলোড করেছিলাম, আজকে সকালে সেটা আপলোড করা হয়েছে। ওনাকে বলা হলো যে আমাদের কিছুটা যে ভিডিও করেছিলেন সেই ভিডিওটা আমাদের মোবাইলে পাঠিয়ে দেন। এবার তিনি মোবাইলে পাঠিয়েছেন, আজকে আমরা এটা আপলোড করতেছি। দেখতে পাচ্ছেন কীভাবে চক্রকে অঙ্কন করা হচ্ছে। প্রথমে কলম দিয়ে আঁকানো হয়, তারপরে তার উপরে ধীরে ধীরে মেশিন দিয়ে এইভাবে চামড়া কেটে 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 খালি ঢোকানো হয়। এইভাবে শঙ্খ চক্র গদা পদ্ম আমরা ধারণ করতেছি আমাদের দেহের মধ্যে। আপনারাও চাইলে করতে পারবেন। জয় রাধে শ্রী রাধে। যে হরিভক্তি বিলাস সন্মত, এটা তপ্ত মুদ্রার মধ্যেই পড়ে। আগেরকার দিনে তপ্ত মুদ্রা একরকম ছিল, বর্তমানে একটু অন্যরকম হয়েছে। তাই এটাও তপ্ত মুদ্রারই অন্তর্ভুক্ত, তপ্ত মুদ্রারই অন্তর্গত। তপ্ত মুদ্রার মতনই এই চিহ্নগুলা দেহের মধ্যে থাকে। আমাদের ব্রজমণ্ডলে 4 জন সিদ্ধ বাবা ছিলেন প্রসিদ্ধ। এই 4 জন সিদ্ধ বাবার মধ্যে একজন সিদ্ধ বাবা ছিলেন রণবাড়ি ছাতার পাশে, ছত্রবন ছাতার পাশে রণবাড়ি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে লাঠালাঠি করেছিলেন, রণ করেছিলেন। রণবাড়ি নাম প্রসিদ্ধ। সেই রণবাড়িতে ছিলেন কৃষ্ণদাস সিদ্ধ বাবা। তিনার একবার মনে হয়েছিল তিনি 4 ধাম দর্শন করতে যাবেন, অর্থাৎ পূর্ব দিকে জগন্নাথ পুরী, দক্ষিণ দিকে সেতুবন্ধ রামেশ্বর, পশ্চিম দিকে দ্বারকা, আর উত্তর দিকে বদ্রীনাথ। এই ভারতবর্ষের 4 কোণার 4 ধামে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন। রাধারানী তখন স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে না, তুমি 4 ধাম যেও না, আমারই ব্রজমণ্ডলের মধ্যেই 4 ধাম আছে। কিন্তু তিনি বুঝতে পারেন নাই রাধারানী স্বপ্ন আদেশটা। তিনি গিয়েছিলেন। সেই সময় দ্বারকার নিয়ম ছিল রুক্মিণীর তপ্ত মুদ্রা ধারণ না করলে তিনি মন্দিরে প্রবেশ করে রুক্মিণী শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন না। যার কারণে তিনি রুক্মিণীর তপ্ত মুদ্রাটা ধারণ করে নিয়েছিলেন। পরবর্তী সময়ে যখন ব্রজেতে আসলেন, তখন সর্বপ্রথম তো তিনার বন্ধু অর্থাৎ মানসগঙ্গার তীরে যে জয় কৃষ্ণদাস বাবাজি ছিলেন, কৃষ্ণদাস বাবাজি, তিনি বলছেন তুমি দ্বারকায় গিয়ে রুক্মিণী তপ্ত মুদ্রা ধারণ করেছ, অতএব তুমি হলে রাজরানীর দাসী, আমি হলাম গোয়ালিনীর দাসী, অতএব তোমার সঙ্গে আমার আর বন্ধুত্ব নেই, যাও বন্ধু বলে বিদায় দিয়ে দিয়েছিলেন। সেই সিদ্ধ বাবা রণবাড়িতে এসে যখন ভজন করতে বসলেন, তখন তিনার ভজনে লীলাস্মরণে রাধারানীকে আর তিনি দর্শন করতে পারছেন না। সেই অনুতাপে অন্বেষণ ব্রত করেছিলেন। সেই বিরহ অনল তিনার পায়ের আঙ্গুল থেকে
প্রকট হয়ে তিনার কুটিয়ায় আগুন লেগেছিল ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা আছে। তাই রুক্মিণীর ছাপ রুক্মিণীর সপ্তমুদ্রা ধারণ করেছিলেন বলে, কিন্তু রাধারানীর সপ্তমুদ্রা ধারণ করলে কোনো দোষ নেই। এই জন্য আমরা বক্ষে রাধা নাম লিখেছি এবং শঙ্খচক্র গদা পদ্মের কথাও হরিভক্তি বিলাসে দেওয়া আছে। এগুলাকে বলা হয় তাপ সংস্কার। আমাদের দীক্ষা যখন নেওয়া হয়, দীক্ষার সময় নাম সংস্কার, যাগ সংস্কার, তাপ সংস্কার, বন্ধু সংস্কার আর মন্ত্র সংস্কার, এই পাঁচটির কথা বলা আছে। তাই এটা হলো আমাদের তাপ ও সংস্কার। কপালে ঊর্ধ্বপুণ্ড তিলকটাকে পুণ্ড সংস্কার বলা হয়। তাই এখন বর্তমানে তাপ সংস্কার হলো রাধা লিখা, নিতাই লিখা, গৌর লিখা ইত্যাদির মাধ্যমে আমাদের এই তাপ সংস্কার ধারণ করা হয়। অর্থাৎ সেই আগের মতন সপ্তমুদ্রা ধারণ করা হয় না। তাই আমরাও এখানে শঙ্খচক্র গদা পদ্ম, রাধা লিখা বা দাদার সঙ্গে তিলক আদি করতেছি। এটির মাধ্যমে আপনারা জানতে পারছেন রাধে রাধে। মোবাইল তো আছে, এত সময় থাকে না, আমার নিজেরই ঘন্টা মনে তৈরি হয়ে যেতে হবে যাওয়ার জন্য। না না 10:30, 10:50 এটা তো হওয়ার পর আর একটা আছে। রাজীবন সব লেপে দিলে একবারে সব লেপে দিলাম। প্রথমে তো ফাঁকটা সুন্দর সুন্দর ছিল, ভালো ছিল। এখন দেখেন তারপরে দেখেন দেখি ধর খুলে আনতে দেখি। হরে কৃষ্ণ
বর্তমানে তোমার ছেলের দশা চলতেছে চন্দ্র আর কেতু। চন্দ্রের মহাদশা, কেতুর অন্তর্দশা, দোষ পেয়েছে। বুধের দশায় জন্ম নিয়েছে ছেলে, চন্দ্রের মহাদশা, বুধের অন্তর্দশা জন্ম নিয়েছে, ওইটা চলে গেছে, এখন কেতু চলতেছে ওর জীবনে। চন্দ্রের মহাদশা, কেতুর অন্তর্দশা। সবাই ভালো, যার যে স্থান অনুসারে, ঠিক না? যার যে স্থান অনুসারে সে ভালো। স্থান এলো পুরো রয়েছে। আমি যদি বৃন্দাবনে স্নান করি কেউ কিছু বলবে না, আর এখানে একটা জাঙ্গি পিনতে ঘুরে বেড়াইলে লোকে থাপ্পড় মারবে, ঠিক না? যার যে জায়গাতে যার যে ঠিক আছে, এই হয়েছে কথা। বৃন্দাবনে গিয়ে তো ন্যাংটা সাধু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ গালিও দিবে না, ইটও মারবে না, পাত্র মারবে না, আরো গিয়ে প্রণাম করবে।
আরো দক্ষিণা দিবে। আর এখানে একজন যা সবাই ইট মারবে, পাথর মারবে, ঢিল মারবে। স্থান আছে না, এই যে যার যে স্থানে যার যে ঠিক আছে, চন্দ্রের স্থানে চন্দ্র ঠিকই আছে। খারাপ খারাপ যোগ সব পাঠাই দিছি তোমার কাছে। দাদু একটা আইডিয়া লাগবে যে ই থেকে ঘুরে আসতে কেমন কি খরচ হতে পারে আনুমানিক? ওই যে গয়া থেকে গয়া থেকে ইন্ডিয়ার বাংলাদেশে 50,000 টাকা যেতে হবে। তাহলে এখান থেকে ভালো মতো ঘুরে আসতে পারবো। হ্যাঁ, কত লাগবে? 50,000। অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে। না, 50,000 টাকা বাঙাইলে পরে আপনি পাবেন কত? 35,000 টাকা পাবেন। 25 35। তাহলে 35,000 খরচ হবে। তোমার এই দেশে একটা শব্দ করতে 20-25,000 টাকা করতে হয়। আর ওখানে খালি শব্দ করবেন নাকি, আনুষঙ্গিক আর অন্যান্য তীর্থ দর্শন করে আসবেন। তো তখন টাকা আসো, তখন ঘুরতে থাকো, টাকা শেষ তখন চলে আসবো। এটা যেটা দিয়েছেন এটা কি সময় অনুযায়ী পরিবর্তন হতে থাকবে না এরকম থাকবে? না কখন কোন সময় কোন লগ্ন থাকবে তখন? না, এটা সারা জীবনের জন্য। সারা জীবন? এর উপর নির্ভর করে তার সারা জীবন বিশাল। দাঁড়া, বন্ধ করছি।